Assalamualaikum. It's a very good afternoon, and it's really very much dare to say something after a good discussion with our legendary professors. But আমি আসলে আজকে খুব অল্প সময়ের মাঝে যে কিছু প্রিকোর্ডিয়াল এক্সামিনেশনটা বেসিক্যালি আমাদের অনেক পার্টিসিপেন্ট আছেন যারা কার্ডিওলজিতে না এফসিপিএস বা এমসিপিএস দিবেন, এমআরসিপি দিবেন, অথবা অনেকে পার্টিসিপেন্ট আছেন খুব বিগিনার এবং সবার জন্য ভেরি বেসিক্স ফর দ্য প্রিকোর্ডিয়াল এক্সামিনেশন সম্বন্ধে আমি একটু অল্প 10 থেকে 15 মিনিটে কয়েকটা স্লাইড দেখাতে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের প্রম্পট কিরকম থাকে এক্সামিনেশনে, আমাদের দেশের কেসগুলোতে বাংলাদেশের শর্ট কেসের মধ্যে অনেক সময় বলা থাকে যে এক্সামিন দ্য প্রিকোর্ডিয়াম, অনেক সময় এরকম থাকে। বাট এমআরসিপি বা এএমসি বা প্লেব পরীক্ষার সময় অনেক সময় দেয়ালে টানানো থাকে যে পেশেন্টস কমপ্লেনিং অফ ব্রেথলেসনেস, এক্সামিন হিজ কার্ডিওভাস্কুলার সিস্টেম অর প্রিকোর্ডিয়াম, বা পেশেন্ট কমপ্লেনিং অফ পালপিটেশন, এক্সামিন হিজ কার্ডিওভাস্কুলার সিস্টেম অর প্রিকোর্ডিয়াম, অথবা সরাসরিও বলতে পারে যে এক্সামিন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, এক্সামিন দ্য প্রিকোর্ডিয়াম। একটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের শর্ট কেসগুলোতে কিন্তু সময় খুব কম থাকে, এজন্য আমাদের রিলিভেন্ট জেনারেল এক্সামিনেশন করার সুযোগ আমরা কম পাই। অনলি আমাদেরকে ইনস্ট্রাকশন যেভাবে দেয়া থাকে ওইভাবে আমাদের করতে হয়। বাট এমআরসিবি পরীক্ষায় কিন্তু আপনার প্রিকোর্ডিয়াম, কার্ডিওভাস্কুলার সিস্টেম যাই দেয়া থাক না কেন, আপনাকে কিন্তু অবশ্যই পালস দিয়ে শুরু করতে হবে। ওরা চায় একটা ক্লিয়ার ডায়াগনোসিস উইথ প্রিকোর্ডিয়াম এবং রিলিভেন্ট দিয়ে। তখন আমাদের পালসটা দেখতে হয়, বিপিটা অনেক সময় জিজ্ঞাসা করতে হয় দেখবো কিনা, আর জেবিপি ইজ ম্যান্ডেটরি। দেন প্রিকোর্ডিয়ামটা দেখে সবশেষে আমরা এই যে ইডিমা দিয়ে শেষ করি। এই জিনিসটা কিন্তু এমআরসিপি বলেন, এএমসি বলেন, প্লেব বলেন, এই ইয়াটা সিকোয়েন্সটা ওরা ফলো করে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশেও যদি আমাদের লং কেসে বা স্যাররা আমাদেরকে ক্রস করে দেখাও, ওই সময় আমরা জিনিসগুলো দেখে আমরা একটু স্যারদেরকে জিজ্ঞাসা করতে পারি স্যার আমরা রিলিভেন্ট দেখবো কিনা। অথবা শর্ট কেসে যদি খুব এসেনশিয়াল হয়, আপনি একটা এয়ার এর মারমার পাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আমরা একটু পালসটা দেখবো কিনা। এই জিনিসটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এখন অন্যান্য সিস্টেমের মতোই সিস্টেমিক এক্সামিনেশন আমাদের 4টা পার্ট থাকে, অলরেডি ডিসকাস করা হয়েছে যে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন ইজ নট এসেনশিয়াল ফর দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্ড ফাইনালি অস্কালটেশন। সুতরাং এখানেও আমাদের পজিশন, পারমিশন, প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট। প্রাইভেসির ক্ষেত্রে প্রথম ক্লাসে জেনারেল এক্সামিনেশন আমি বলেছিলাম যে প্রাইভেসির ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে কোনো এক্সামিনেশন, অস্কালটেশন বলেন, পালপেশন বলেন, ইন্সপেকশন তো সম্ভবই না যে আপনার কাপড়ের উপর দিয়ে কখনো সম্ভব না, কখনো আপনি ফাইন্ডিং পাবেন না। কিন্তু ডিউ টু রিলিজিয়ন, কাস্টমস, রিজিওনাল কিছু কারণে আমাদের দেশে কিন্তু কাপড়ের উপর দিয়ে এক্সামিনেশন করতে আমরা পারমিটেড, আমরা করতে পারি, আমাদের স্যাররাও পারমিশন দেয়। বাট ইন্টারন্যাশনাল যে কোনো পরীক্ষায় কিন্তু আমাদের দেশে নিয়মটা খাটালে হবে না, ওইখানে কাপড়ের উপর দিয়ে করা যাওয়া হবে না। এমনকি ইন্ডিয়াতে যদি হয়, এমআরসিপি পরীক্ষা হয়, ফিমেল হয়, আপনি কিন্তু ফুল এক্সপোজ করে দিবে ওই পেশেন্টকে। এইভাবে ওরা মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ওইখানে কিন্তু আমাদের প্রাইভেসি রক্ষা করতে কিন্তু কাপড়ের উপর দিয়ে আমরা দেখবো না, আমরা ফুল এক্সপোজ করবো, মনে রাখতে হবে। এবং ওয়াদুদ স্যার সবসময় একটা কথা বলে যে পেশেন্টস ওয়েলফেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলি পেশেন্টের ওয়েলফেয়ার, পেশেন্ট আমরা ডাইনামিক পালপেশন করব, ডাইনামিক অস্কালটেশন করব, কিন্তু পেশেন্ট যদি খুবই এক্সস্টেড থাকে, খুব ডিজনিক থাকে, পেশেন্ট কিন্তু বারবার এই সাইড ওই সাইড করে কিন্তু পেশেন্টকে আমাদের ওয়েলফেয়ার করা যাবে না, এই যে ব্রেক করা যাবে না। তো দেখানোর আগে এই কয়েকটা লাইন আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো অলরেডি আলোচনায় চলে আসছে যে আমাদের মিড স্টার্নাল লাইন, লেফট এন্ড রাইট প্যারাস্টার্নাল লাইন, মিড ক্লাভিকুলার লাইনের অ্যানাটমিক ডেফিনেশনটা অনেক সুন্দর পরীক্ষা ধরে। মিড ক্লাভিকুলার লাইন কিন্তু একবার ঠিক ক্লাভিকুলার একেবারে মিড পয়েন্ট না, যদি আপনি খুব ভালো করে বলেন সুপ্রাস্টার্নাল নস থেকে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট পর্যন্ত, এটার মিড পয়েন্টটা হলো মিড ক্লাভিকুলার লাইন। আর এক্সিলারি পিঠ দিয়ে যেটা যায় মিড এক্সিলারি, অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড দিয়ে অ্যান্টেরিয়র এক্সিলারি, পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড দিয়ে পোস্টেরিয়র এক্সিলারি লাইন। জাস্ট এটা আমি স্কিপ করছি। এরিয়াগুলো আপনারা সবাই জানেন। আমার সেকেন্ড ইন্টারক্সিয়াল স্পেসটা কিভাবে বের করব, যে আপনার স্টার্নাল অ্যাঙ্গেল যেটা মেনুব্রেস্টার্নাল অ্যাঙ্গেল জয়েন্ট, ওই মেনুব্রেস্টার্নাল অ্যাঙ্গেলের সাথে যে ইন্টারক্সিয়াল স্পেসটা কুইনসাইড করে, দিস ইজ সেকেন্ড ইন্টারক্সিয়াল স্পেস। এবং এখান থেকে আমাদের মূলত গুনতে হয় নিচের দিকে যে আমরা কত ইন্টারক্সিয়াল স্পেসে আমাদের অ্যাপেক্স আছে। তারপর আমাদের এরিয়াগুলো, আমাদের মাইট্রাল এরিয়া আমরা সবাই জানি যে লেফট ফিফথ ইন্টারক্সিয়াল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, ট্রাইকাসপিড জাস্ট লেফট লোয়ার স্টার্নাল এই যে এরিয়াতে থাকে, পালমোনারি থাকে লেফট সেকেন্ড ইন্টারক্সিয়াল স্পেস ল্যাটারাল টু স্টার্নাম, এন্ড এওরটিক ঠিক রাইট সাইডে ল্যাটারাল টু স্টার্নাম। ইন্সপেকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ইন্সপেকশন কিন্তু প্রথমেই আপনি
পেশেন্টের কাছে গিয়েই একটা জেনারেল ইন্সপেকশন করতে হবে। স্যার যেটা প্রথমেই বলছিল, পেশেন্ট কি ডিজনিক, পেশেন্ট কি ট্যাকিপটিক, আপনি একটা জেনারেলি, যদিও এটা আমাদের ফুল ইয়াতে নাই যে কম্পোনেন্টের মধ্যে জেনারেল একটা ইন্সপেকশন করে ফেলতে হবে, পেশেন্ট কতটুকু ডিস্ট্রেসড কিনা, ডিজনিক কিনা, এই জিনিসটা। তারপরে আদার যে ইন্সপেকশন গুলো। আরেকটা কথা সবাইকে বলছি যারা খুব ভেরি বিগিনার, আপনারা কম্পোনেন্ট গুলো আগে মাথায় রাখবেন। মাথায় যদি কম্পোনেন্ট না থাকে, হোয়াট টু সি হাতে কিন্তু আসবে না। কম্পোনেন্ট গুলো একটু মুখস্থের মতো করে ফেলতে হবে যে এই কম্পোনেন্ট গুলো আমরা দেখবো, এভাবে বাড়বে কিভাবে, বারবার করে প্র্যাকটিস করলে। তারপর ইন্সপেকশন অফ দি চেস্ট ওয়াল, এনি চেস্ট ওয়াল অ্যাবনর্মালিটি আছে কিনা, এনি ডিফর্মিটি আছে কিনা, অ্যাপেক্স বিতে ইন্সপেকশন কোনো এখানে ভিজিবল কোনো এপিক্যাল ইম্পালস আছে কিনা, আদার কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, এনি ডাইলেটেড অ্যাঙ্গল ভেইন আছে কিনা। তারপরে এপিগেস্টিকটা রিজনে স্যার যেটা বলে এপিগেস্টিক রিজনে ইন্সপেক্ট করবেন। সুপ্রাস্টার্নাল এবং নেকে কোনো পালসেশন আছে কিনা। অনেক সময় কিন্তু নেকটাও কিন্তু ভালোভাবে দেখতে হবে ডিউরিং প্রিকোর্ডিয়াল এক্সামিনেশন, নেকে কোনো পালসেশন আছে কিনা। সবচেয়ে ভেরি মাচ ইম্পর্টেন্ট, এনি সার্জিক্যাল অর এনি স্কার মার্ক আছে কিনা। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা স্কার মার্ক কিন্তু মিস করি। চেস্ট ওয়াল অ্যাবনর্মালিটি অনেক থাকতে পারে, প্রিকোর্ডিয়াল বালজিং, পেকটাস এক্সকেভেটাম, কেরিনেটাম, কাইফোসিস, স্কোলিওসিস, সবাই জানেন এগুলো। ভিজিবল পালসেশন, স্যার একটু আগে যেগুলো বলছিলেন স্যাররা যে এপিক্যাল ইম্পালসটা দেখবেন এখানে কোন আসলে এপিক্যাল ইম্পালস কিনা, কোন ক্যারোটিড পালসেশন আছে কিনা এখানে। তারপরে সুপ্রাস্টার্নাল পালসেশন আছে কিনা এখানে, এওর্টিক রিগার্জেশন কোয়ার্টেশন ওটা থাকতে পারে, অথবা এপিগেস্টিক পালসেশন আছে কিনা, লেফট প্যারাস্টার্নাল পালসেশন, সুপ্রাক্লাভিকুলার পালসেশন আছে, সুপ্রাক্লাভিকুলারটাও দেখতে হবে সুপ্রাস্টার্নাল বরাবর এখানে কোনো পালসেশন আছে কিনা, এপিগেস্টিক পালসেশন, হেপাটিক পালসেশন। এই সবগুলো জিনিস কিন্তু আমাদের কার্ডিয়াক অ্যাবনর্মালিটির সাথে রিলেটেড, সুতরাং এই জিনিসগুলো আমাদের ভালো করে খেয়াল করে দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা দেখছি, অনেক সময় আমরা যে দেখছি এই জিনিসটা কিন্তু দেখাতে হবে। মানে আপনি দেখতেছেন ঠিক আছে, স্যার যেন বুঝে যে ইউ আর মানে আপনি অবজার্ভিং দ্য সুপ্রাস্টার্নাল এরিয়া, ইউ আর অবজার্ভিং দ্য ইনফ্রাক্লাভিকুলার এরিয়া, ইউ আর অবজার্ভিং দ্য এপিগেস্টিক এরিয়া। নলেজ এবং অভিনয় দুইটাই কিন্তু লাগবে আপনার এক্সামিনেশনের সময়। এই জিনিসটা অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে আপনি যেন দেখতেছেন, এই জিনিসটা স্যারকে বুঝাইতে হবে যে আই এম অবজার্ভিং। তারপরে বিভিন্ন সুপিরিয়র ভেনা বা ইনফিরিয়র ভেনা অবস্ট্রাকশন, আমরা ডাইলেটেড অ্যাঙ্গল ভেইন পাই। আবার অনেক সময় ডাইলেটেড ভেইন থাকলে আমরা দেখবো এটা কি ইয়াটা মানে ফ্লোটা কি অ্যাবাভ ডাউনওয়ার্ডস না বিলো আপওয়ার্ডস, টু সি ডিফারেন্সিয়েটিং বিটুইন দ্য অবস্ট্রাকশন অফ সুপিরিয়র ভেনা কাভা অর ইনফিরিয়র ভেনা কাভা। স্কার মার্কস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেমন সিএবিজি স্কার নাকি আপনার ভালভ রিপ্লেসমেন্ট স্কার। অনেক সময় কোশ্চেন ধরে যে স্কার মার্ক আছে, বলতো দেখি দেখি সিএবিজির জন্য নাকি ভালভ রিপ্লেসমেন্টের জন্য। সিএবিজির সময় আপনি দেখবেন যে অনেক সময় সেফানাস গ্রাফটের একটা স্কার মার্ক থাকে, অনেক সময় সেফানাস গ্রাফটের স্কার মার্ক নাও থাকতে পারে সিএবিজি। দেখা যায় একটা লিশন, লেফট মেনে লিশন, আমাদের একটা হয়তো লিমা দিয়ে একটা বাইপাস করে দিছে, ইট ইজ নট নেসেসারিলি মানে সেফানাস গ্রাফট থাকবেই। আর কি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট থাকতে পারে, যে এখানে আপনার যে প্রোস্টেটিক বাল্বে প্রোস্টেটিক ক্লিক পাবেন, সিএবিজিতে প্রোস্টেটিক ক্লিক পাবেন না। ইম্পর্টেন্ট অনেক সময় যদি বায়োপ্রোস্টেটিক বাল্ব লাগান, ওইখানে তো আপনার প্রস্তুতি ক্লিক হবে না, তখন হয়তো কিছু হিস্ট্রি চলে আসে। বাট এগুলো কিন্তু কোশ্চেন ধরতে পারে যে হাউ ইউ উইল ডিফারেন্সিয়েটিং বিটুইন দি সিএবিজি স্কার নাকি ইয়ার স্কার, এই যে ভালভ রিপ্লেসমেন্ট স্কার। স্কার ফর দ্য রিপেয়ার অফ দি কনজেনিটাল হার্ট ডিজিজ, অনেক সময় মনে রাখতে হবে সবসময় সামনে কিন্তু থাকে না। অনেক সময় আপনার যে থ্রো দ্য এক্সিলারি অ্যাপ্রোচ অনেক সময় থাকতে পারে, যদি স্কার মার্কস নিচে একটা ছবিতে আমি দেখাচ্ছি। অনেক সময় পিছনে ক্লাভিকুলার দিক দিয়ে অনেক সময় থাকতে পারে, স্কার মার্ক দেখতে হবে। অনেক সময় সিএমসি ওএমসি এখন আমাদের দেশে কম, বিকজ ইট ইজ রিপ্লেসড বাই দি পারকিউটেনিয়াস মাইট্রাল ব্যালুন বালভুলপাস্টি। কিন্তু অনেক সময় সিএমসি ওএমসির ক্ষেত্রে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে ঠিক লেফট সাবমেমারি রিজন, আমি একটা কেস পেয়েছি ইন্ডিয়াতে, যে ঠিক লেফট সাবমেমারি যে এমন ছোট্ট একটা ফাইন ইনসেশন ওএমসি করে আগে মানে কমিশন ওপেন কমিশন রকম ছিল, কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি ব্রেস্টেরও ঠিক নিচে কোনো থাকে কিনা। অনেক সময় ইনফ্রাক্লাভিকুলার রিজিয়নে পেসমেকার অথবা কোনো ডিভাইস প্লেসমেন্টের কোনো স্কার মার্ক আছে কিনা, এগুলো কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। দেন পালপেশন, ইন্সপেকশন হবে পালপেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওয়েলফেয়ারটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ এখানে আমাদের পালপেট করবো পেশেন্টকে, কোনো পেশেন্টের পেইন আছে কিনা অবশ্যই ইম্পর্টেন্ট। শীতকালে অনেক সময় শীত প্রধান দেশে আপনারা পরীক্ষা দিতে চান, ইউকেতে গিয়ে প্ল্যাব দিচ্ছেন, আপনার হাত যদি খুব বেশি ঠান্ডা হয় পেশেন্ট কিন্তু খুব ডিসকমফোর্ট ফিল করবে। খেয়াল রাখতে হবে হাত কিন্তু আমাদের এই যে একটু ওয়ার্ম করে নিতে হবে। এবং হ্যান্ড স্যানিটাইজিং এখন তো কোভিড এর কারণে অবশ্যই ইম্পর্টেন্ট, বাট সবসময় কিন্তু হ্যান্ড স্যানিটাইজিং ইজ মাস্ট বিফোর টাচিং দ্য এক্সাম এন্ড আফটার টাচিং দ্য এক্সাম। তাহলে আমরা পালপেশন অফ দ্য অ্যাপেক্স বিট, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যাপেক্স নিয়ে স্যার অনেক কথা বলছেন যে আমরা অ্যাপেক্স বিট আমরা পালপেশন করি। অনেক সময় আমরা কি লেফট ল্যাটারাল করব, অনেক স্যার কিন্তু লেফট ল্যাটারাল পছন্দ করেন। কখন আমরা করি, যখন আমরা অ্যাপেক্সটা ভালো করে পাচ্ছি না, অবেস পেশেন্ট লেফট ল্যাটারাল করি। অনেক সময় কনফিউজ ডিফিউজ অ্যাপেক্সের মধ্যে একটা কথা আছে, যাদের ডিফিউজ অ্যাপেক্স থাকে একটা টার্ম আছে পয়েন্ট অফ ম্যাক্সিমাল ইম্পালস। অ্যাপেক্সের ম্যাক্সিমাল ইম্পালসটা কোথায়, ওইটা অনেক সময় আইডেন্টিফাই করার জন্য কিন্তু একটু লেফট ল্যাটারাল করতে হয়।
অথবা এই জিনিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং তারপরে পালপেবল P2 আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। প্যারাস্টনাল হিভ আছে কিনা, হিপ যেটা স্যার বললো, খালেদ মহসিন স্যার, হিপটা আমরা শুধুমাত্র রিজার্ভ ফর দা যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আদার পালপেশন গুলো আমরা লিফটও বলতে পারি। পালপেশন অফ থ্রিলটা খেয়াল রাখতে হবে, সবগুলো রিজিয়নে কিন্তু আমাদের দেখতে হবে যে কোনো থ্রিল আছে কিনা। থ্রিল যদি পান অবশ্যই সাথে আপনার হাতটা চলে যাবে কোথায়, ক্যারোটিডে। কারণ এটা কি সিস্টোলিক থ্রিল না ডায়াস্টোলিক থ্রিল, আপনি তো থ্রিলটা বলবেন আপনার সিস্টোলিক না ডায়াস্টোলিক দেখার জন্য আপনার ক্যারোটিড। থ্রিলটা অনেক সময় রেডিয়ালও দেখা যায়, কিন্তু বেশিরভাগ এক্সামিনার পছন্দ করে থ্রিলটা আপনি ক্যারোটিডে দেখেন, কারণ বিকজ সিস্টোলিক থ্রিল ইজ কোইনসাইড উইথ দা আপনার ক্যারোটিড পালসেশন। দেন পালপেশন অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম অবশ্যই ইম্পর্টেন্ট, এপিগ্যাস্ট্রিক পালসেশন অবশ্যই করতে হবে। অদূর স্যার দেখাইছেন আমরা কিভাবে এপিগ্যাস্ট্রিক পালসেশনটা করে আমরা বিভিন্ন প্যাথোলজি আমরা করব। পালপেশন অফ দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ দ্য ভেইন, এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা ফ্লো এর ভেইন গুলো কিভাবে আমরা ডিরেকশন করব। পালপেশন অফ দ্য টেন্ডার পয়েন্টস, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। অনেক সময় একটা পয়েন্ট আমি বাদ দিয়েছি, অনেক সময় আমাদের নেকটা পালপেশন করতে হয়। যদি কোনো অবভিয়াস কোনো পালসেশন দেখেন, একটু পালসেশন করেন, অনেক বেশ কিছু বইয়ে দেয়া আছে, অনেক সময় নেকটা পালসেশন করাও কিন্তু অনেক সময় প্রিকোডিয়ামের অংশ, তবে পালপেশন না করলে কিন্তু ফেল হয়ে যাবেন অনেক। এটা জেনারেল রুল বলি, আপনি কোন অংশটা ইউজ করবেন ডিউরিং পালসেশন। এখানে জেনারেল রুলটা হলো ফিঙ্গার টিপে আপনি দেখবেন এপিক্যাল পালসেশন অথবা আদার পালপেশন, পালপেবল P2, পালপেবল A2, এগুলো আপনার ফিঙ্গার টিপ ইউজ করতে পারেন। বেজ অফ দি ফিঙ্গার্স, এই জায়গাটা বেজ অফ দি ফিঙ্গার, এটা দিয়ে আপনি থ্রিল দেখতে পারেন, থ্রিল বেজ অফ দি ফিঙ্গার দিয়ে। আর বেজ অফ দি হ্যান্ড যেটা আপনার হিল অফ দা যাই বলেন না কেন, বেজ অফ দি হ্যান্ড দিয়ে আপনি হিপ দেখতে পারেন। তো হিপ আমরা আলনার বর্ডার অফ দা হ্যান্ড দিয়েও দেখতে পারি। সুতরাং এই জিনিসটা মনে রাখবেন, আমরা ফিঙ্গার টিপ দিয়ে ইম্পালস গুলো দেখতে পারি, বেজ অফ দি ফিঙ্গার দিয়ে থ্রিল দেখতে পারি, আর বেজ অফ দি হ্যান্ডস দিয়ে আমরা হিপ দেখতে পারি। অ্যাপেক্স বিট, অ্যাপেক্স নিয়ে আমরা কথা বলছি, আমি স্কিপ করে যাচ্ছি। অ্যাপেক্সটা আসলে সবাই জানেন যে আউটার মোস্ট লন মোর ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস। অ্যাপেক্সটা আপনার ডিসপ্লেস হতে পারে, এটা হাইপারট্রফি বা ডাইলেটেশন হওয়ার কারণে একটু ডিসপ্লেসড। হাইপারট্রফি হলে একটু ল্যাটারালি হয়, ডাইলেটেশন হলে ল্যাটারালি এবং আউটওয়ার্ডস দুইটাই হয়। অ্যাপেক্সটা সাধারণত একটা এরিয়াতে থাকে, 2.5 স্কয়ার মিটার এরিয়াতে থাকে সাধারণত, কনফাইন থেকে একটা ইন্টারক্সোর স্পেসে সাধারণত। অনেক সময় ডিফিউজ হলে আমি যেটা বলছি পয়েন্ট অফ ম্যাক্সিমাল ইন্টেন্সটার জন্য আপনারা দেখতে পারেন একটু। নর্মাল এপিক্যাল ইম্পালসটা জাস্ট লিফট ইউর ফিঙ্গার্স, আর ডিফিউজ থাকলে আপনারা দেখবেন এটা কি হাইপারট্রফির কারণে নাকি এটা আপনার হাইপারকাইনেটিক সার্কুলেশনের কারণে, এটা ভলিউম ওভারলোডের কারণে নাকি প্রেসার ওভারলোডের কারণে। মাইট্রাল স্টেনোসিস জাস্ট ট্যাপ করে ট্যাপিং অ্যাপেক্স পাই আমরা মাইট্রাল স্টেনোসিসে। অ্যাপেক্স আমরা অনেক সময় মে নট বি পালপেবল, কখন যদি একটা রিবের পেছনে থাকে ছোট্ট রিজিয়নে অ্যাপেক্স থাকে, চেস্ট ওয়াল যদি খুব থিক হয় ফ্যাট অথবা মাসল দ্বারা, তো এমফাইসিমোটাস লাং থাকে দেখতে হবে। প্লুরাল ইফিউশন বা হিউজ পেরিকার্ডাল ইফিউশন কোনো অনেক সময় আমরা অ্যাপেক্স পাই না। ডেক্সট্রোকার্ডিয়াটা কনফার্ম করবো তখন যখন আমরা লেফট ল্যাটারাল পজিশন করে আমরা অ্যাপেক্স পাচ্ছি না বা সব মেনুবার করেও পাচ্ছি না, তখন আমরা রাইট সাইডে হাত দিয়ে তখন আমরা ডেক্সট্রোকার্ডিয়াটা আমরা কনফার্ম করব। প্রথমে কিন্তু রাইট সাইডে হাত দিব না, সব মেনুবার করার পরে যদি আমরা লেফট সাইডে অ্যাপেক্স না পাই, দেন উইল প্রসিড ফর দা রাইট সাইড। কিন্তু অ্যাপেক্স অ্যাবসেন্ট বলা যাবে না, মনে রাখতে হবে। এই যে অনেক সময় কিন্তু অনেকে বলে ফেলে যে অ্যাপেক্স অ্যাবসেন্ট, অ্যাপেক্স কারো অ্যাবসেন্ট কখনো থাকতে পারে না। একটা পেশেন্ট বেঁচে আছে, অ্যাপেক্স অ্যাবসেন্ট থাকতে পারে না। অ্যাপেক্স নট পালপেবল বা পালপেবল, এই কথা মনে রাখতে হবে। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু কথা বলতেছি, অথবা আপনার কাজে লাগতে পারে এগুলো। এটা আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। আমরা সবাই জানি হিভিং এবং থ্রাস্টিং এর মধ্যে পার্থক্য কি। টাইমটা আসলে হিভিং এ ইম্পর্টেন্ট, এটা সাস্টেইন, থ্রাস্টিংটা ইল সাস্টেইন। অ্যাম্পলিটিউডটা দুইটাতে ইনক্রিজ থাকে, ডিউরেশনটা সাধারণত মোর দেন 2/3 সিস্টোলের বেশি থাকে, হিভিংটা থ্রাস্টিংটা একটু কম থাকে, এগুলো সবাই জানেন, জাস্ট আমি স্কিপিং দিস। প্যারাস্টাইনাল হিপ এবং লিফট, যে দুইটা কথা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। হিপটা হলো রাইট এট্রিয়াল এনলার্জমেন্টের কারণে আমরা যেটা দেখি, আর লিফটটা হলো যে কোনো কারণে যদি আমাদের হাত করে। কেন আমরা ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন দেখবো? বিকজ চেস্ট ওয়াল ইজ হার্ট ইজ কামিং টুয়ার্ডস দা চেস্ট ওয়াল ডিউরিং দা এক্সপিরেশন, এই কথাটা মনে রাখতে হবে যদি আপনাদের জিজ্ঞাসা করে। এটা আপনি আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড দিয়ে দেখতে পারেন, তো বেজ অফ দ্য হ্যান্ড দেখতে পারেন, ওভার দি লেফট প্যারাস্টাইনাল লাইনে। রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট আর লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ অফ লেফট প্যারাস্টাইনাল লিফট। মোর প্রমিনেন্ট, এটা অলরেডি বলা হয়ে গেছে। থ্রিল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে পালপেশন আমরা কি করলাম? আমরা প্রথম অ্যাপেক্সে হাত দিলাম, আউটার এবং লোয়ার মোস্ট থেকে অ্যাপেক্সটা দেখলাম, পারলে পয়েন্ট অফ ম্যাক্সিমাল ইন্টারেস্টও দেখে ফেললাম। তারপরে আমরা এপিগ্যাস্ট্রিক দেখে ফেললাম, লিফট দেখে ফেললাম, পালপেবল P2 দেখে ফেললাম। দেন আমাদের সবগুলো এরিয়াতেই আমরা একটু করে হাত দিব, ফ্রম মাইট্রাল টুয়ার্ডস দা আপ টু দা অ্যাওর্টিক এরিয়া, কোনো থ্রিল আছে কিনা। এবং যেখানে আমরা থ্রিল পাই আমরা সাথে সাথে আমাদের ক্যারোটিটা দেখে নিব যে আমাদের যে এটা সিস্টোলিক থ্রিল না ডায়াস্টোলিক থ্রিল।
ডিফারেন্ট টাইপস অফ থ্রিল, এগুলো আসলে থিওরিটিক্যাল পড়া, আমি জাস্ট স্কিপ করতেছি। ক্যারোটিড থ্রিল আমরা পাই এওরটিক স্টেনোসিসে, এওরটিক থ্রিল পাই এওরটিক স্টেনোসিস পেতে পারি, সিভিয়ার এয়ারে পেতে পারি, পালমোনারি থ্রিল, লেফট লোয়ার প্যারাস্টার্নাল রিজিয়নে থ্রিল পাই, ভিএসডি এর জন্য হতে পারে এপিক্যাল থ্রিল, সিস্টোলিক এমআর হতে পারে, অনেক সময় এমএস এর জন্য ডায়াস্টোলিক থ্রিল পেতে পারি আমরা। দেন পালপেবল পি2, পালপেবল পি2 সাধারণত পালমোনারি হাইপারটেনশনে আমরা পালপেবল পি2 পাই, এবং এটা আপনার সাধারণত দুইটা ফিঙ্গার দিয়ে, একটু আগে যেটা আমি বলেছি যে ফিঙ্গার টিপ দিয়ে আমরা দেখি, আর লেফট সেকেন্ড ইন্টারগ্রোসাস পেজ জাস্ট ল্যাটারাল স্টার্নাম। ঠিক একই রকম আমরা যদি একটা সিস্টেমিক হাইপারটেনশন থাকে অনেক সময় আমরা পালপেবল এ2 কিন্তু পেতে পারি, এবং ট্রাই এপিগ্যাস্ট্রিক পালসেশন পেতে পারি ইন কেস অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের পালপেশন শেষ হয়ে গেল, তো ইন্সপেকশন শেষ, পালপেশন শেষ। পারকাশন, জাস্ট পালপেশনটা দেখে অলরেডি ইট হ্যাজ বিন ডিসকাস দ্যাট আমরা হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশনে আমাদের কার্ডিয়াক ডালনেসটা অথবা এমফাইসিমাতে এই কার্ডিয়াক ডালনেসটার দেখার জন্য আমরা মূলত পারকাশন করি, বাট ইট ইজ নট নেসেসারি ফর রুটিন এক্সামিনেশন। আমি স্কিপ করে আছি। অসকালটেশন আমরা চারটা এরিয়াতে অলরেডি আমি বলে দিচ্ছি, জাস্ট ল্যাটারাল মিডিয়াল টু দি মিড ক্লাভিকুলার লাইন, মাইট্রাল, ট্রাইকাসপিটাল, লেফট লোয়ার স্টার্নাল এজ, পালমোনারি এবং এওরটিক। অসকালেশনের শুরুতে স্যার প্রথমে কিন্তু দুটো কথা বলছে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা হলো আমরা স্টেতুটা হাতে নিয়েই আমরা দেখবো কনভেক্সিটি ফরওয়ার্ডস, অনেকে কিন্তু তাড়াতাড়ি করে ভুল হয়ে যায়, কনকেভিটি ফরওয়ার্ড হয়ে যায়। ভেরি মাচ ইম্পর্টেন্ট। কানে দিব, কানে দিয়ে অবশ্যই দেখবো বেল না ডায়াফ্রাম, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিন্তু এটা কিন্তু আপনাদেরকে এক্সামিনাররা খুব ইয়া করে, যে ফলো করে যে আপনারা দেখতেছেন কিনা, কারণ এগুলো বারবার না করলে কিন্তু অনেক সময় মিস হয়ে যায়। দেখা যাবে যে ডায়াফ্রামে, আবার আমার একটা নর্মাল একটা কোচিং করছিলাম এমআরসিপির জন্য, আমার ভুল হয়ে গেছিল। আমি যে এপিক্যাল রিজনে দেখতে গিয়ে আর ইয়া করি না, যে চেঞ্জ করি না, দেখা যায় পরে আর ব্রেথ সাউন্ড কিছুই পাচ্ছি না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি যখন চেঞ্জ করার, যদি আপনি চেঞ্জ করেন বেল থেকে ডায়াফ্রাম, তখনই কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে whether you are in right position of the or not. সবাই জানেন, লিসেন উইথ দা ডায়াফ্রাম দিয়ে আমরা শুরু করব। S1 S2, আমরা কিন্তু S1 S2 আগে দেখি। আমরা কিন্তু দুই তিনটা জিনিস আমরা অসকালেট করি বেসিক্যালি। হোয়াট আর দ্য থ্রি কম্পোনেন্টস? নাম্বার 1 হার্ট সাউন্ড, নাম্বার 2 অ্যাডেড সাউন্ড, নাম্বার 3 লাং বেস। এই তিনটা আমাদের মেইন কম্পোনেন্ট অফ দা অসকালটেশন, এই কথা মনে রাখতে হবে। সুতরাং আমরা প্রথম S1 S2 দেখি, এবং S1 S2 দেখার সময় কিন্তু আপনাকে হাতটা আপনার একবার রিফ্লেক্সলি চলে যাবে আপনার ক্যারোটিড পালসের মধ্যে, যে আপনি S1 S2 কিভাবে বুঝবেন, যেটা কোইনসাইড করে উইথ দ্য পালস S1, যেটা কোইনসাইড করে না ওটা S2। ইন্টেন্সিটি দেখছেন, আমি একটু পরে আসতেছি। S1 বেয়ারলি, এটা আমি অলরেডি বলে ফেলছি। ফাস্টার সাউন্ড, ফাস্টার সাউন্ড তো সবাই জানেন যে ক্লোজার অফ দ্য মাইট্রাল এবং ট্রাইকাসিড ভালভ at the onset of the ventricular systole, the prolonged high pitch, এগুলো অনেক থিওরিটিক্যাল কথা, আমি স্কিপ করে যাচ্ছি। ইন্টেন্সি অ্যাবনর্মালিটি অফ দ্য ফাস্টার সাউন্ড কি? আপনি কোয়াইট পাবেন কখন? যখন লো কার্ডিয়াক আউটপুট, পুর লেফট ভেন্ট্রিকুলার ফাংশন, রিউমেটিক মাইট্রাল রিগার্জিটেশন, অথবা যাদের খুব টাইট ক্যালসিফিক মাইট্রাল স্টেনোসিস হয়, ওখানেও আপনি ফাস্টার সাউন্ড লাউড পাবেন না। লাউড পাবেন কখন? যখন ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, মাইট্রাল স্টেনোসিস, এই জিনিসগুলোতে। ভেরিয়েবল পাবেন কখন? এট্রিয়াল ফিব্রিলেশন, এক্সট্রা সিস্টুল, কমপ্লিট হার্ট ব্লক, এগুলোতে আমরা ফাস্টার সাউন্ড ভেরিয়েবল পাই। সেকেন্ড হার্ট সাউন্ড, ডাব যেটা আমরা বলি, যেটা ক্লোজার অফ দি পালমোনারি অ্যান্ড এওরটিক ভালভ এট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টল, এটা একটু শর্টার এবং এটা একটু হাই পিচ থাকে। সেকেন্ড হার্ট সাউন্ডের অনেকগুলো অ্যাবনর্মালিটি, জাস্ট এটা বই থেকে না, ডেভিডসন থেকে না, আপনাকে দেখে নিন। কোয়াইট পাবো আমরা, লো কার্ডিয়াক আউটপুট একই রকম, লাউড পাবো, পালমোনারি কম্পোনেন্ট পাবো, পালমোনারি হাইপারটেনশন, সিস্টোলিক এওরটিক কম্পোনেন্ট, এওরটিক ইয়াতে স্প্লিট, ওয়াইড স্প্লিটিং পাই, আরবিবিবি, পালমোনারি স্টেনোসিস, পালমোনারি হাইপারটেনশন, স্প্লিটিং, ফিক্সড স্প্লিটিং, ফিক্সড ওয়াইড স্প্লিটিং পাই এসডি, বিকজ এসডি ইজ কমন। অনেক সময় স্যার জিজ্ঞাসা করে ওয়াইড ফিক্সড স্প্লিটিং আপনি কেন পাচ্ছেন? তো ওয়াইড কেন আমরা ওয়াইড কেন পাই? কারণ পালমোনারি কম্পোনেন্টটা আরভিটা এমপ্টিং হইতে ডিলেড হয়, এজন্য ওয়াইড পাই। আর ফিক্সড কেন পাই? এখানে রেসপিরেশনের যে ভেরিয়েশনটা হয়, বিকজ ইকুয়ালাইজেশন অফ দ্য both atrial প্রেসারটা ইকুয়ালাইজের কারণে রেসপিরেশনের ভেরিয়েশনটা হয় না, এজন্য আমরা ফিক্সড স্প্লিটিং পাই আর ওয়াইড পাই ডিউ টু ডিলেইং রাইট ভেন্ট্রিকুলার আপনার এমপ্টিং। এগুলো মনে রাখতে হবে। রিভার্স স্প্লিটিং পাই এওরটিক স্টেনোসিস, যেখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা যেখানে লেফট ভেন্ট্রিকুলার ডিলেটেড সময়টা বেশি লাগতেছে, ওখানে আমরা রিভার্স স্প্লিটিং পাই। আমরা স্কিপ করছি। ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ডের পার্থক্য, এটা সবাই জানেন যে কোনটা কখন হয়, এটা আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। থার্ড এন্ড ফোর্থ হার্ট সাউন্ড অবশ্যই ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক পছন্দ করে যে there is audible ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড, there is no S3 or S4, অনেক স্যারও পছন্দ করে, অনেক, বাট এটা বলাটা এত এসেনশিয়াল না, বাট S3 S4 অনেক সময় বলতে পারেন। থার্ড S3টা আমরা কখন পাই? যখন ডায়াস্টোলিক ফেজ, আপনারা জানেন 5টা ফেজ থাকে একটা ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের, প্রোটো ডায়াস্টোলিক ফেজ, আর্লি র্যাপিড ফিলিং ফেজ, মিড র্যাপিড ফিলিং ফেজ, লেট ফিলিং ফেজ, দেন এট্রিয়াল কন্ট্রাকশন। মিড র্যাপিড ফিলিং ফেজ যেটা হয়, ওইটাতে মূলত আমরা S3টা পাই।
ভলিউম ওভারলোড স্যার যেটা একটু আগে বলেছেন। আর লাস্টে এট্রিয়াল কন্ট্রাকশন যখন হয় তখন আমরা S4টা পাই, যখন যেটা প্রেসার দিয়ে এট্রিয়ামটা পাঠাচ্ছে ইয়ার মধ্যে লেফট ভেন্ট্রিকুলে, তখন আমরা S4 পাই। এবং যদি কারো S3 বা S4 পাই তখন আমরা এটাকে ট্রিপল রিদম বলে ফেলি। কেন ট্রিপল রিদম? S1 S2 সাথে আরেকটা S3 অথবা S4। S3 এর কিছু ফিজিওলজি কজ হতে পারে চিলড্রেন, ইয়াং অ্যাডাল্ট, অ্যাথলেটস, প্রেগন্যান্সি। প্যাথোলজিক্যাল কজ আপনারা সবাই জানেন যে কনজেনিটাল হার্ট ডিজিজ, MR, TR, IH অনেক কিছু হতে পারে। S4 আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বললাম যে প্রেসার ওভারলোড, প্রেসার দিচ্ছে, HUCM, একটা প্রলং সিস্টেমিক হাইপারটেনশন, এগুলো কিন্তু আমাদের এই যে S4 আমরা পাই। ওপেনিং স্ন্যাপ একটা ইম্পর্টেন্ট অ্যাডেড সাউন্ড, এটা একটা ডায়াস্টলিক সাউন্ড। স্ন্যাপ মানে যখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার বাল্বগুলো ওপেন হয়, মানে একটা ক্লোজড বাল্বের এগেইনস্টে এখানে একটা সাডেন ডায়াস্টলিক বাকলিং হয়, মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, ওইখানে আমরা ওপেনিং স্ন্যাপ পাই। তার সাথে সবাই জানেন ওপেনিং স্ন্যাপ ফ্রম A2 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি সিভিয়ারিটি অফ MS। ওদিকে যাচ্ছি না আমি। ইজেকশন ক্লিক আমরা অনেক সময় পাই যে এওরটিক সেমিলুনার বাল্বগুলোতে, এওরটিক এবং পালমোনারি ক্ষেত্রে মনে রাখতে হবে যদি খুব হেভিলি ক্যালসিফাইড হয়ে যায় তখন আমরা ইজেকশন ক্লিক পাই না। সাধারণত কনজেনিটাল এওরটিক স্টেনোসিস, কনজেনিটাল পালমোনারি স্টেনোসিস আমরা ইজেকশন ক্লিক পাই। পেরিকার্ডিয়াল নক, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কনস্টিটিউটিভ পেরিকার্ডিস থাকে, এখানে একটা অ্যাবরাপ্ট ক্লোজ, মানে ডায়াস্টলটা অ্যাবরাপ্ট ক্লোজ হয়ে যায়, আমরা পেরিকার্ডিয়াল নক পাই। ইটস হাই লাউড এন্ড ইট ইজ এ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড। পেরিকার্ডিয়াল রাব পাই, মনে রাখতে হবে এটা অ্যাডেড সাউন্ড। ইনফ্লাম পেরিকার্ডিটিসে পাই। আপনি কিভাবে পার্থক্য করবেন? আপনাকে জিজ্ঞাসা করবে হাউ ইউ উইল ডিফারেন্সিয়েট হোয়েদার ইট ইজ পেরিকার্ডিয়াল রাব অথবা প্লুরাল রাব। জাস্ট সহজ কথা, আপনি শ্বাসটা বন্ধ করে দিতে বলেন পেশেন্টকে, শ্বাস বন্ধ করার পর যদি এটা কন্টিনিউ হয় দিস ইজ পেরিকার্ডিয়াল রাব, আর শ্বাস বন্ধ সাথে সাথে ডিসঅ্যাপিয়ার করে প্লুরাল রাব। কারণ প্লুরা তো দুইটাই জাস্ট ফ্রিকশনের কারণে হয়, হার্ট তো কখনো বন্ধ হয় না, লাংস আমরা বন্ধ করতে পারি। তাহলে এই দুইটা আমাদের পার্থক্য। এখন আমাদের মেইন হার্ট মারমার। আমি আজকে হার্ট মারমার নিয়ে যারা বিগিনার আছেন, আমি আজকে মারমারের মনে রাখার কিভাবে নিয়ম এটা আমি একটু বলে দিব, আশা করি কখনো ভুলবেন না। মারমার জিনিসটা হলো টার্বুলেন্স। এটা দুইটা কারণে মানে প্রোডাকশন হয়। একটা হলো নর্মাল অ্যামাউন্ট অফ ব্লাড যদি অ্যাবনর্মাল ট্র্যাক দিয়ে যায় হার্টের ভিতরে, অথবা অ্যাবনর্মাল মানে বেশি পরিমাণ ব্লাড যদি নর্মাল ভালভ দিয়ে যায়, তাহলে মারমার আমাদের হতে পারে। তাহলে মেইন মেকানিজম দুইটা, টার্বুলেন্স হতে পারে নর্মাল ব্লাড থ্রু দি অ্যাবনর্মাল ট্র্যাক, অথবা অ্যাবনর্মাল ব্লাড মানে বেশি ব্লাড থ্রু দা নর্মাল ট্র্যাক। তো এটা মারমারের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট অলরেডি ডিসকাস হয়ে গেছে। পিচ, এটাকে হাই পিচ নাকি লো পিচ। টাইমিং, এটাকে সিস্টল না ডায়াস্টল, আমি একটু পরে আসছি সবগুলো। ক্যারেক্টার, অনেক সময় ক্যারেক্টার বিভিন্ন রকম থাকে, যেমন রাফ মারমার, মিউজিক্যাল মারমার, দেন আপনার মিউ মারমার, অনেক থাকতে পারে। সিস্টোলিক না ডায়াস্টোলিক, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। মারমারটা দেখার পরে আপনার হাত চলে যাবে ইয়াতে ক্যারোটিডে, আপনার এটাকে ক্যারোটি পালসের সাথে কোইনসাইড করে, দ্যাট মিনস সিস্টোলিক, কোইনসাইড করে না ডায়াস্টোলিক। একটা একবারে যারা একবারে বিগিনার আছেন, কিছুই বুঝেন না, আমি একটা বলি, সিস্টোলিক মারমারগুলো স্মুথ থাকে, ডায়াস্টোলিকটা রাফ। স্মুথটা কেমন যদি আমরা খুব রাফলি আমরা বলি, একটা সুন্দর রাস্তা দিয়ে, একবারে খুব পিচডালের রাস্তা দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছে, আওয়াজ সিস্টোলিক। একটা রাস্তা দিয়ে একটা আগে বেবি ট্যাক্সি যাচ্ছে, গুর গুর, এটা ডায়াস্টোলিক। মনে রাখবেন, সাধারণত সিস্টোলিক মারমারগুলো স্মুথ হয়, প্রাইভেট কার যাচ্ছে, ডায়াস্টোলিক গুলো একটা হলো বেবি ট্যাক্সি যাচ্ছে, গুর গুর, অনেকটা এরকম। আমরা যাই হোক রাফলি বলতেছি, কোনো বই খাতায় লেখা নেই, আমার নিজের মাথা থেকে আসছে এটা। ক্যারেক্টার আমি অলরেডি বলে দিচ্ছি, বিভিন্ন ক্যারেক্টার, রাফ হতে পারে, হার্শ হতে পারে, মিউ হতে পারে। এরিয়া কোথায় সবচেয়ে ভালো, এটা কি মাইট্রাল রিজিয়নে, এওরটিক রিজিয়নে, কোন এরিয়াতে? এরিয়া ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইন্টেন্সিটি, আমি একটু ইন্টেন্সিটি আমি দেখাবো একটু পরে। সব কোথায় কি দিয়ে ভালো শোনা যায়, বেল দিয়ে না ডায়াফ্রাম দিয়ে? সবাই জানেন যে আমাদের মাইট্রাল স্টেনোসিস মারমার গুলো বেল দিয়ে ভালো শোনা যায়। কন্ডাকশন, রেডিয়েশন কোথায় আছে কিনা? এমআর এর মারমারটা রেডিয়েট হয় আপনার এক্সিলাতে, তারপর অন্যান্য রেডিয়েশন। ভেরিয়েশন উইথ রেসপিরেশন ইজ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বাম পাশের মারমার গুলো, লেফট সাইডের মারমার গুলো ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশনে ভালো শোনা যায়, আর ডান পাশের মারমার গুলো ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশনে। কারণ কি, ইন্সপিরেশনে রাইট সাইডের ইয়াগুলো বেশি থাকে, মানে সার্কুলেশনটা বেড়ে যায়, কিন্তু এক্সপিরেশনে লেফট সাইডে সার্কুলেশন বেড়ে যায়, জন্য লেফট সাইডে আমাদের মারমারটা বেশি শোনা যায়, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশনে। পশ্চার, এটা ইম্পর্টেন্ট, এগুলো ডাইনামিক অসিলেশন চলে যায়, ডাইনামিক একটু পরে আমি আসবো। একটা এক্সাম্পল যদি আমরা পিওর একটা এক্সাম্পল দিতে যাই সবগুলো নিয়ে, এটা এমএস এর মারমার যদি বলি, মারমার অফ দি এমএস ইজ বেস্ট ডেসক্রাইবড লো পিচড, localized, rough, rumbling, mid-diastolic murmur with pre-systolic accentuation, opening snap, best heard in apical region in left lateral position with bell of stethoscope, not radiated বলে ফেলছি, increase with breath hold after expiration। এবার সবগুলো পয়েন্ট কিন্তু আমাদের বলতে হবে মারমারের।
আমাদের গ্রেডিং গুলো কি, সিস্টোলিকের 6টা গ্রেড, ডায়াস্টোলিকের 4টা গ্রেড অলরেডি আলোচনা হয়ে গেছে। সিস্টোলিকে ভেরি সফট মডারেট, যখন আপনি থ্রিল পান হয়ে যাবে 4, যখন আপনি জাস্ট স্টেথোস্কোপ লাগানোর পরেই বুঝতে পারেন হয়ে যাবে 5, যখন উইদাউট স্টেথোস্কোপের কাছে নিলে শোনা যায় 6, আমরা 3/6 4/6 এভাবে আমরা বলি। ডায়াস্টোলিক 4টা, 1 ভেরি সফট, 2 সফট, 3 লাউড, থ্রিল থাকলে 4, আমরা 4/2 4/3 এভাবে আমরা ডেসক্রাইব করি। এই ছবিটা একটু খেয়াল করেন যারা বিগিনার, আমি জাস্ট দু একটা কথা বলবো যেন মারমার আমিও যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে প্রথমে ছিলাম মুখস্থ করতাম মাইট্রাল স্টেনোসিস, মিড ডায়াস্টোলিক, অ্যাওর্টিক স্টেনোসিস, ইজেকশন সিস্টোলিক। তো জাস্ট এই ছবিটা মনে রাখেন, আমি সবগুলো মারমার এখনই বলে দিচ্ছি, এই ছবিটা চোখের সামনে রাখবেন। মারমার গুলো আপনি যারা বিগিনার কার্ডিওলজি সবাই জানেন পারবেন। আমরা সবাই জানেন যে ব্লাডটা সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে চলে আসে রাইট এট্রিয়ামে, রাইট থেকে রাইট ভেন্ট্রিকুলে, রাইট ভেন্ট্রিকুল পালমোনারি এওর্টার মাধ্যমে চলে যায় লাংসে, লাংস থেকে পালমোনারি ভেনের মাধ্যমে চলে যায় আসে লেফট এট্রিয়ামে, লেফট থেকে লেফট ভেন্ট্রিকুলে, দেন এওর্টার মাধ্যমে সারা বডিতে চলে যায়। আপনারা সবাই প্রেসার গুলো সম্বন্ধে জানেন যে আমাদের লেফট এট্রিয়াল প্রেসার থেকে 4 to 12, রাইট এট্রিয়াল 4 to 5, লেফট ভেন্ট্রিকুলার প্রেসারটা কিন্তু বেশি থাকে, সিস্টোলিক 90 to 140, রাইট ভেন্ট্রিকুলার কিন্তু কম থাকে, সিস্টোলিক 15 থেকে 30। এওর্টার প্রেসার কিন্তু দেখেন অনেক বেশি, লেফট ভেন্ট্রিকুলার কাছাকাছি। এই প্রেসারটা আমরা প্রথমে আসি এট্রিওভেন্ট্রিকুলার মানে মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস। দেখেন আমরা প্রথম মনে রাখতে হবে টার্বুলেন্স। মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস থাকে, টার্বুলেন্সটা কোথায় হবে? টার্বুলেন্সটা হবে, আমরা সবাই জানি লেফট এট্রিয়ামের কাজ হলো মাইট্রাল ভালভের অথবা ট্রাইকাসপিড ভালভের কাজ কি, ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে দেওয়া। দ্যাট মিন্স যখন এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যায় তখনই টার্বুলেন্স তৈরি হবে। এবং এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে কখন যায়? ডিউরিং ডায়াস্টোল, সবাই জানেন ডায়াস্টোলিক ফেজে যায়। এবং তাহলে আমার ডায়াস্টোলিক ফেজে তো পুরোটা ব্লাডই যায়। ডায়াস্টোলিক ফেজের কোন সময় সবচেয়ে বেশি ব্লাড যায়? একটু আগে বলছিলাম মিড ফেজ, যেখানে রেপিড ফিলিং ফেজ হয়, রেপিড ফিলিং ফেজে ব্লাডটা যায়। তার মানে ওই রেপিড মিড এবং রেপিড ফিলিং ফেজে ব্লাডটা যায়, তখনই টার্বুলেন্সটা তৈরি হবে। তার মানে মারমারটা কি? ডায়াস্টোলিক মারমার। এবং ডায়াস্টোলিক কোন সময়? মিড পিরিয়ডে। দ্যাট মিন্স দিস মারমার উইল বি মিড ডায়াস্টোলিক মারমার। ক্লিয়ার তো না? এভাবে মনে রাখলে আপনার মারমারটা ক্লিয়ার। মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস শেষ। এখন আমরা আসি মাইট্রাল রিগারেশন, ট্রাইকাসপিড রিগারেশন। মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভের কাজ হলো ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে দেওয়া, কোনোভাবে যেন চেপে চুপে ভেন্ট্রিকল থেকে এট্রিয়ামে আসতে পারবে না, এটা বাধা দেওয়া। কোনো কারণে যদি ডিফর্মড হয়ে যায়, ডিফর্মড হলে কি হবে? মানে সিস্টোলের সময় হলো বন্ধ থাকবে, কোনোভাবেই ব্লাড রিভার্স হতে দেবে না। যদি ডিফর্মড হয় মানে ইনকম্পিটেন্স হয়, তার মানে রিগার্জিটেশন, তাহলে তার মানে ব্লাডটা কখন আসবে? যখন ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করে ভেন্ট্রিকল থেকে ব্লাড যাওয়ার কথা এওর্টা অথবা পালমোনারি আর্টারিতে, তখন কি হবে? এওর্টা পালমোনারি আর্টারিতে ব্লাড যাবে, পাশাপাশি ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে ব্লাড চলে যাবে। এখন সিস্টোলের কতটুকু সময় ধরে ব্লাডটা যাবে? আপনারা সবাই দেখেন এখানে ভেন্ট্রিকুলার প্রেসার কত বেশি, মানে অনেক বেশি, এট্রিয়াম প্রেসার অনেক কম। তার মানে কি? ভেন্ট্রিকল যতক্ষণ পর্যন্ত কন্ট্যাক্ট করে ততক্ষণ পর্যন্তই টার্বুলেন্স হবে, ব্লাড যাবে। তার মানে সম্পূর্ণ ইংলিশে বলে পেন, আর সিস্টোল মানে সিস্টোল, পেন সিস্টোলিক মারমার। ক্লিয়ার? তাহলে আমাদের ওইখানে ছিল মিড ডায়াস্টোলিক, এখানে পেন সিস্টোলিক। আমরা চলে যাই এওর্টিক ভালভে, জাস্ট কমন মারমার গুলো বলছি। এওর্টিক স্টেনোসিস দেখেন এবং পালমোনারি স্টেনোসিস দেখেন। এওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, তার মানে কি? ভালভটা এত চিকন যে বাধা দিচ্ছে। তাহলে মেইন টার্বুলেন্সটা কখন হবে? যখন একটা দরজা বন্ধ থাকে, যখন বাইরে থেকে অনেক মানুষ আসে, প্রথম প্রেসারটা কিন্তু সবচেয়ে বেশি হয়, মানে টার্বুলেন্সটা প্রথম বেশি হয়। দুই একটা মানুষ ঢুকে গেলে কিন্তু টার্বুলেন্স কমে যায়। ঠিক তেমনই কিছু ব্লাড যখন প্রথমে ইজেকশন পিরিয়ডে যাবে, দ্যাট মিন্স টার্বুলেন্সটা হবে, মেইন টার্বুলেন্সটা হবে ইজেকশন ফেজে। এর জন্য পালমোনারি এবং এওর্টিক টার্বুলেন্সটা হবে ইজেকশন সিস্টোলিক মারমার। আর রিগার্জিটেশনটা কখন হবে? ইট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, আর্লি ডায়াস্টোলিক মারমার। কেন আর্লি ডায়াস্টোলিক? কারণ আমরা জানি কি এওর্টিক এবং পালমোনারি ভালভের কাজ হলো কোনোভাবে যেন ব্লাডটা সে এওর্টা এবং পালমোনারি আর্টারি থেকে লেফট ভেন্ট্রিকুল অথবা রাইট ভেন্ট্রিকুলে ঢুকতে বাধা দেবে। কারণ ডিফর্ম হলে কি হবে? কারণ যখন ব্লাডটা পাঠাই দিছে কোনোভাবেই ব্লাডটা আসে না, তখন কিছু পরিমাণ ব্লাড এওর্টা থেকে লেফট ভেন্ট্রিকুল অথবা রাইট ভেন্ট্রিকুলে চলে আসবে। তাহলে কোন সময়টা আসবে? কারণ আপনারা সবাই জানেন এওর্টা, দেখেন ইন্টারেস্টিং, এওর্টা লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেসার কিন্তু প্রায় মানে অনেকটা কাছাকাছি। যখন আমরা সিস্টোলের ঠিক পর মুহূর্তে, তখন যখন ডায়াস্টোলিক পর্যায়ে চলে আসে এবং তখন কিন্তু লেফট ভেন্ট্রিকুল আবার ব্লাড পাবে, লেফট এট্রিয়াম থেকেও কিছু ব্লাড আসবে, এওর্টা থেকেও, তখন লেফট ভেন্ট্রিকুলার প্রেসারটা বেড়ে যাচ্ছে। তার মানে আর্লি পিরিয়ডে রিগার্জিটেশন হবে, লেট পিরিয়ডে কিন্তু রিগার্জিটেশন হবে না, হবে অল্প হবে। মেইন টার্বুলেন্সটা পাওয়া যাবে আর্লি ডায়াস্টোলিক ফেজ। আমি ভালভ শেষ আছেন ইয়াতে ডিফেক্টে।
এএসডির জন্য কিন্তু মারমার কিন্তু এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের জন্য আমরা মারমার পাই না, কারণ কি এখানে প্রেসার দেখেন অনেক কম, 0 to 5 প্রেসারে তারা টার্বুলেন্স তৈরি করতে পারে না, বেশি পরিমাণে ব্লাড চলে আসে লেফট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল যখন এমপ্টিং হবে, সেকেন্ড মেকানিজম অফ মারমার, ইনক্রিজ ব্লাড পাসিং থ্রু দ্য নর্মাল পালমোনারি ভালভ, ওইখানে একটা ইজেকশন সিস্টেম মারমার হবে এএসডিতে। বিএসডিতে ইন্টারেস্টিং, ভেন্ট্রিকুলার মাঝখানে থাকবে, এখানে ডায়াস্টলের সময় দুইটা দেখেন, ডায়াস্টলের সময় কিন্তু দুই ভেন্ট্রিকুলার প্রেসার সমান প্রায়, ডায়াস্টলের সময় মারমার হবে না। সিস্টোলের সময় প্যান সিস্টোলিক, কেন? কারণ দেখেন লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেসার হলো 90 to 140, রাইট ভেন্ট্রিকুলার মাত্র 15 থেকে 30, লম্বা একটা মানে প্রেসার ডিফারেন্স থাকে। এজন্য পুরা সিস্টোলের সময় লেফট ভেন্ট্রিকুল থেকে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড আসবে, পুরা মানে পেন, সিস্টোল মানে সিস্টোল, পেন সিস্টোলিক মারমার। আর পিডিয়াটা আরো ইন্টারেস্টিং দেখেন, পিডিয়াটা মানে কি পালমোনারি প্রেসার, এওরটিক প্রেসার সবসময় পালমোনারি প্রেসার হচ্ছে বেশি, তার মানে কন্টিনিউ এওটা থেকে পালমোনারিতে ব্লাড আসবে, টার্বুলেন্স থাকবে, কন্টিনিউয়াস মারমার হবে। এই জাস্ট এই চিত্রটা আপনারা মনে রাখেন। আমার মনে হয় যারা বিগিনার আছেন কখনো কি মারমার আমার মতো মুখস্থ করতে হবে না, আমি যখন মুখস্থ করছি মিড ডায়াস্টোলিক মিড সিস্টোলিক শেষ, আমার শেষ। ও আরেকটা কথা যেটা আমি ভুলে গেছিলাম, মাইট্রাল ভালভ প্রলাপস কখন হয়? প্রলাপস মানে এখানে ভালভটা মানে আপনার ইয়ার দিকে চলে আসে, ভেন্ট্রিকুলার দিকে চলে আসে, তার মানে কি সিস্টোলের প্রথমের দিকে কিন্তু এত প্রেসার থাকে ওই প্রলাপস ভালভটা আসতে পারে না। প্রেসার যখনই কমতে থাকে এট দ্য লেট পিরিয়ড অফ সিস্টোল, তখন প্রলাপস হয়ে যায়, যখনই প্রলাপস হয়ে যায় তখনই রিগার্জিটেশন হয়, এজন্য আমরা বলি লেট সিস্টোলিক মারমার। একবার সহজ কথা যে আমরা প্রথমের দিকে আসতে পারে না, সিস্টোলিক শেষে আসে, এজন্য লেট সিস্টোলিক মারমার। জাস্ট এই মেকানিজমটা মনে রাখবেন, আশা করি আপনারা কখনো ভুলবেন না। আমি জাস্ট স্কিপ করতেছি, এগুলো সব আমি অলরেডি বলে ফেলছি। ইজেকশন মারমার পাই আমরা, লেট সিস্টোলিক মারমার, মাইট্রাল বার প্রলাপস, ট্রাইকুস্পিড বার প্রলাপস, পেন সিস্টোলিক আমি অলরেডি বলছি, এমআর, টিআর, ভিএসডি। আমরা কিভাবে পার্থক্য করব? এমআরটা যদি এপেক্স রেডিয়েশন হয়, মাইট্রাল রিগার্জিটেশন, টিআরটা সাধারণত লোকালাইজ থাকে, রেডিয়েশনটা ওইদিকে হয় না, এপিগেস্টিকের জন্য একটু হয়, আর ভিএসডি সাধারণত লেফট লোয়ার পেরাস্টামাল রিজিয়নে থাকে। জাস্ট এটা আমরা এক্সপিরেশনে এমআরটা বাড়ে, ইন্সপিরেশনে টিআর এবং ভিএসডিতে বাড়ে। আমরা প্রায় শেষ পর্যায়ে ডায়াস্টোলিক মারমারটা, এওরটিক এটা অলরেডি আমি ডেসক্রাইব করেছি, আমি স্কিপ করে যাচ্ছি। মিড ডায়াস্টোলিক অলরেডি আমি বলেছি, এমএস, টিএস, কন্টিনিউয়াস মারমার, পিডিএ, রাপচার সাইনাস অফ ভালসালভা, ফিস্টুলাতে হতে পারে। লাস্ট ডাইনামিক অস্কালটেশন। আমরা ডাইনামিক মানে কি? আমরা নরমালি যদি আমাদের কনফিউজ থাকে, আমরা ডাইনামিক অনেকভাবে ডাইনামিক করতে পারি, রেসপিরেশনের মাধ্যমে করতে পারি, ভালসালভা ম্যানুভারের মধ্যে করতে পারি, স্ট্যান্ডিং টু স্কোয়াটিং করতে পারি, আইসোমেট্রিক এক্সারসাইজ করে করতে পারি, যদি আমাদের দরকার হয় উই উইল ডু দ্য ডাইনামিক। এবং লাস্ট component of the cardiovascular system is auscultation of the lung base. Auscultation lung base করা না পর্যন্ত কিন্তু cardiovascular system examination complete হবে না। এটা কিন্তু একটা ফেল করার ক্রাইটেরিয়া যদি আপনারা auscultation না করেন। অবশ্যই আমাদের auscultate করতে হবে, whether there is any basal crepitation আছে কিনা, to see the find out the pulmonary edema. Crepitation অনেক থাকতে পারে, early, mid, late, এগুলো আমি চলে স্কিপ করে যাচ্ছি, এগুলো বই থেকে নিশ্চয়ই আপনারা পাবেন এগুলো। ফাইন এবং কুটস crepitation, এখানে অনেকগুলো কজ লেখা আছে, যারা বিগিনার তাদের জন্য একটু সমস্যা হতে পারে। আমি জাস্ট কয়েকটা মেইন কজ, ফাইন হতে পারে আপনার পালমোনারি ইডেমাটা ফাইন ক্রেপিটেশন হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ফাইন ক্রেপিটেশন হয়, আর কোর্স ক্রেপিটেশন হয় সাধারণত ব্রঙ্কিয়েক্টেসিস, লাং অ্যাবসেস, ইনফেক্টিভ এপিসোডস অফ সিওপিডি, এগুলোতে সাধারণত ব্রঙ্কিয়েক্টেসিস, এগুলো সাধারণত ফাইন ক্রেপিটেশন হতে পারে। চলে যাচ্ছি ক্রেপিটেশন পার্থক্য, এটা আপনারা দেখে নিয়েন, ফাইন ক্রেপিটেশন, কোর্স ক্রেপিটেশন পার্থক্যগুলো কি, এটাও আমি যাচ্ছি না, বাট আমার মেইন স্ট্রেস পয়েন্ট হলো অবশ্যই আপনারা লাং বেস দেখতে হবে টু ফাইন্ড আউট দ্য ক্রেপিটেশন। এক্সামিনেশন, আমি জাস্ট একটা সামারিটা কি হবে, প্রথম আমরা আমাদের শর্ট কেস হলে আমরা ওই পালস ব্লাড প্রেসার দেখার খুব দরকার নাই, যদি রিলিভেন্ট হয় আমরা এক্সামিনারকে আস্ক করবো, স্যার উই উড লাইক টু সি দ্য রিলেভেন্স, আর দরকার না হলে আমরা বলবো না। অনেক কিছু লাগে, বাট পালস, blood pressure, JBP এবং edema, these are the mandatory when you will give the MRCP PACES অথবা আপনার প্লেব অথবা AMC এক্সাম। নেকবেন দেখতে হয়, ইন্সপেকশন ট্রাকিয়াল পজিশনটা আমি একটা জায়গায় পেয়েছি এজন্য আনছি, বাট ট্রাকিয়াল পজিশন ইজ নট এসেনশিয়াল ফর দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, এই জিনিসগুলো আমরা দেখবো। পালপেশনে আমি যে 4-5টা কথা বলছি ওইটা আমরা করবো। অস্কালটেশনটা আমি একটু পরে আমি একটা ফাইন্ডিং বলছি। Precordial examination of this man revealed there is no visible pulsation, there is no scar marks, and patient is well alert. On palpation, apex is located in left fifth intercostal space, just medial to the mid-clavicular line. There is no palpable P2, parasternal heave, or any epigastric pulsation. And percussion was not done. Auscultation, first and second heart sound is audible. In all the auscultated area, there is no S3 and S4. There is no other added sound, and lung bases are clear bilaterally. Both lung bases are clear, or lung bases are clear bilaterally. এটা হলো আমাদের লাস্ট
লাস্ট হলো লং কেসে অথবা এমআরসিপি তে একটা স্টেশন থাকে বিহেভিয়ারাল কমিউনিকেশন, মানে মডিফাইড লং কেস। তখন আমাদের ডায়াগনোসিসটা কিভাবে বলতে হয় এটা আমি একটু বলছি, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় মিস করি। ডায়াগনোসিসটা কি, টাইপ অফ ভালভুলেশন, সাপোজ ইট ইজ এ কেস অফ মাইট্রাল। ও আরেকটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেক সময় আমরা খুব কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু অসত হইতে হয়। অসত মানে বুঝাচ্ছি, জাস্ট আমি যেমন আপনি পাইছেন মানে মাইট্রাল স্টেনোসিসের মতো আপনার হার্ট সাউন্ডটা ভালো করে পাচ্ছেন না, সফট বলতেছেন, হার্ট সাউন্ড অথবা মিলাইতে পারবেন না, সবগুলো কিন্তু সম্মিলিত ভাবে ফাইন্ডিং বলতে হবে। আপনি একটা বলছেন একটা ফাইন্ডিং, একটা ডায়াগনোসিসের ফাইন্ডিং, আরেকটা বলছেন আরেকটা ডায়াগনোসিস, এভাবে বলে গোজামিল লাগিয়ে দিয়ে আপনার ডায়াগনোসিস মিস হয়ে যাবে, ফেল হয়ে যাবে। এক্সামিনেশন ভালো করছেন, ডায়াগনোসিস জন্য ফেল হয়ে যাবেন। বাট মনে রাখতে হবে এটা ওভারঅল ইমপ্রেশন তৈরি করতে হবে, আমার সবগুলো ফাইন্ডিং এর মধ্যে কোরিলেশন থাকতে হবে, মনে রাখতে হবে। ফাইনালি আমরা যেভাবে বলবো, যদি আমরা মডিফাই লং কেস বা লং কেসে টাইপ অফ লিশন মাইট্রাল স্টেনোসিস, আন্ডারলাইং কজ সাধারণত হিস্ট্রি নিয়ে আমরা বুঝি যে ইট মে বি এ ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, এটা আমরা আন্ডারলাইং কজটা কিন্তু বলবো। কোনো কমপ্লিকেশন আছে কিনা, তার কোনো এট্রিয়াল ফিব্রিলেশন আছে, পালমোনারি হাইপারটেনশন আছে, দিস আর দ্য কমপ্লিকেশন, এটা আমাদের বলতে হবে। ট্রিটমেন্ট রিসিভ, সে কোন ট্রিটমেন্ট রিসিভ করছে কিনা, সাপোজ হইতে পারে সে একটা পিটিএমসি হয়েছে, তার হিস্ট্রি অফ পিটিএমসি গুলো বলতে হবে। ফাইনালি এই জিনিসটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমরা লং কেসে অথবা মডিফাইড লং কেসে পেশেন্টের ফাংশনাল স্ট্যাটাসটা কি, ইট ইজ মাস্ট। পেশেন্ট এনওএইচএ ক্লাস 2 তে বা আপনাদের হিস্ট্রি নিয়ে আমরা সব জানতে জেনে যাবেন। তো আমি বলি পেশেন্ট has a mitral stenosis possibly due to chronic rheumatic heart disease with patient has atrial fibrillation and pulmonary hypertension. He has history of PTMC 2 years back and he is now functional class NOHA 1 অথবা 2। সুতরাং এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে। এবং আলটিমেটলি একটা কথাই আমি বলছি, বারবার প্র্যাকটিস 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 না করলে সবগুলো জিনিস মাথায় আসবে না। আমার বিএসএমওর শিক্ষক, প্রয়াত শিক্ষক আবু সিদ্দিক স্যার, উনি সবসময় বলতো যে নাজমুল তুই ইয়া করবি, অসকালটেশন এবং পালপেশন করবি ইঞ্চিং মেথডে। ইঞ্চিং মেথডটা কি, আমি ইঞ্চি ইঞ্চি করে আসবো, একবার একটা যেন আমি মিস না করি। ঠিক এপেক্স থেকে এওরটিক রিজন পর্যন্ত আমি ইঞ্চি ইঞ্চি করে যাব যেন আমার মিস না হয়, এবং এই ইঞ্চি করলে কিন্তু পরীক্ষাতে আমরা ফুট মেথডে পাস করে যাবো ইনশাল্লাহ। সুতরাং সবাইকে ধন্যবাদ, আশা করি আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।